পুরসভায় প্রশ্নোত্তরে বাঙালি আবেগ, শুধুমাত্র বাংলায় প্রশ্নের নির্দেশিকা। ইংরেজিতে প্রশ্ন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। ইংরেজিতে প্রশ্ন মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের, শুধুমাত্র বাংলাতেই প্রশ্ন, জানালেন মালা রায়। বাংলায় প্রশ্ন রাখা বা প্রস্তাব রাখার ক্ষেত্রে এবার থেকে একটা নিয়ম চালু হচ্ছে। মাসিক যে অধিবেশন হয় আমাদের, তাতে প্রশ্ন এবং প্রস্তাব যেন বাংলায় রাখা হয়। কেননা সারা রাজ্যে বাংলা নিয়ে আমরা সোচ্চার হয়েছি, পার্লামেন্টেও আমরা এখন বাংলায় আমাদের প্রশ্নের উত্তর রাখছি। সাইনবোর্ডের ক্ষেত্রে আমরা বাংলায় নাম রাখার জন্য অলরেডি পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। অধিবেশনেও যাতে বাংলায় সবাই প্রশ্নের উত্তর দিতে পারে এবং সবাই রাখতে পারে, এবং যারা উত্তর দেবেন মাননীয় মেয়র এবং যারা এমআইসিরা উত্তর দেন তারাও যাতে বাংলায় উত্তর দেন, তার জন্য আমরা একটা অলরেডি নির্দেশ দেওয়া হচ্ছে আজকের অধিবেশন থেকে। আসলে ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না, আর মেয়র অবশ্যই উত্তর দেবেন বাংলায়, কারণ মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা। আর এবার নজর রাখবো অপরাজিতা বিলে। না, কেন্দ্রের আপত্তি রয়েছে। কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত। অপরাজিতা বিলে মিলল না অনুমোদন। ধর্ষণে ফাঁসির সাজায় বিধানসভায় বিল পাশ হয় সর্বসম্মতিক্রমে ৩রা সেপ্টেম্বর ২০২৪ বিধানসভায় এই বিল পাশ হয়। রাজ্যপালের মাধ্যমেই বিল যায় রাষ্ট্রপতির কাছে। আর অপরাজিতা বিলে কেন্দ্রের আপত্তি। ধর্ষণে ফাঁসির সাজার বিল পাস রাজ্য বিধানসভায়। বিলের বেশ কিছু অংশে স্বরাষ্ট্র মন্ত্রকের আপত্তি। ন্যায় সংহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি। মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল। এই ধর্ষণ খুনের শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড। ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে। আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। যেহেতু কেন্দ্র অলরেডি নির্ভয়া যে আইন আছে, সেই আইনে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন রকমের শাস্তির প্রাবধান আছে আমাদের ভারতবর্ষের সংবিধানে। এখন ন্যায় সংহিতাতে, আমাদের ন্যায় সংহিতাতে আছে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে স্বাভাবিকভাবেই রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনেই কেউই এই বিষয়ে রাজ্য সরকারের তৈরি আইনকে অনুমোদন দিতে পারেন না। ভারতবর্ষের সংবিধান সেটা বলছে। তৃণমূল কংগ্রেস সংবিধানের বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে। বাংলাদেশিদেরকে নিয়ে এসে এখানে নাগরিকত্ব দিতে পারে, বাংলাদেশি আর্টিস্টকে নিয়ে এসে ভোটের প্রচার করতে পারে সংবিধানের বাইরে। বিজেপি পারে না। বিজেপি সংবিধান মেনেই চলবে, সংবিধানের বাইরে বিজেপি যাবে না। ১০০ দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া? লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েনের। এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নামই নেই। আর এ নিয়ে তরজা তুঙ্গে। ১০০ দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই ১০০ দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়েন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত এক বছরে ১০০ দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা ৮.৬% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস ৪.৩% কমলো কেন? ১০০ দিনের কাজে ২০২২ থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি ১০০ দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার। মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না।
অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজির সরকারে কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। সেপ্টেম্বরে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষার এই পরীক্ষায় নতুন করে কোনো বাধা চায় না সুপ্রিম কোর্ট। ওএমআর প্রকাশের আবেদন সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের মন্তব্য, নতুন করে মামলার দরজা খোলার প্রয়োজন নেই। শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবারই তারা পরীক্ষার দিন ঘোষণা করেছে। এরই মধ্যে আবারও সুপ্রিম কোর্টে মামলা। সিবিআই এর হাতে থাকা ওএমআর প্রকাশের আবেদন চাকরিহারাদের একাংশের। শুক্রবার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। সেখানে ওএমআর প্রকাশ চেয়ে মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। মামলাকারীদের আইনজীবী আবেদন করেন ওএমআর প্রকাশের বিষয়টি হাইকোর্টকে বিবেচনার ভার দিন, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় নতুন করে মামলার দরজা খোলার প্রয়োজন নেই। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। গত 30 মে জারি করা সেই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতও ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি, তারা এসএসসির বিজ্ঞপ্তি বহাল রাখে। এরপর বৃহস্পতিবার শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন। 7 সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এর পরদিনই ওএমআর প্রকাশ চেয়ে মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। এর আগে এই এসএসসি নিয়োগ নিয়ে নানা সময় নানা মামলা হয়েছে, কখনো হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে। তৈরি হয়েছে নানা আইনি জটিলতা, থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে হাজার হাজার চাকরি গিয়েছে। এর মধ্যে দাগিরা আর পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু যারা যোগ্য তাদেরও অনেকে বলছেন যে তারা আর পরীক্ষায় বসতে রাজি নন। এসবের মাঝে সুপ্রিম কোর্টে ফের একটি মামলা, ওএমআর শিট প্রকাশ করতে হবে এই দাবিতে। তাহলে কি নিয়োগের পথে আবার মামলার কাঁটা? সেটা আর হচ্ছে না, মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অনেকের মতে শীর্ষ আদালত এদিন বুঝিয়ে দিল এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষার পথে আর কোনো বাধা তৈরি হোক সেটা তারা চায় না। নিউজ 18 বাংলা। ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে রেল? এ নিয়ে জোর জল্পনা। জানা গিয়েছে 14 জুলাই কলকাতা মেট্রোর সাপ্তাহিক রিভিউ মিটিংয়ে বেসরকারিকরণ নিয়ে আলোচনা হয়েছে। 31 জুলাই টেন্ডার ডাকার সম্ভাবনা। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে সেক্টর 5, এই ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারি হাতে তুলে দিতে চাইছে রেল? এই প্রশ্নটা উঠছে, কারণ জানা গিয়েছে 14 জুলাই সাপ্তাহিক রিভিউ মিটিং করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেখানেই ইস্ট ওয়েস্ট মেট্রোর বেসরকারিকরণ নিয়ে আলোচনা হয়। আগামী 31 জুলাই এ নিয়ে টেন্ডারও রাখতে পারে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রো এখনো পুরোপুরি চালু হয়নি। দুভাগে মেট্রো চলে, সেক্টর 5 শিয়ালদা এবং এসপ্ল্যানেড হাওড়া ময়দান। মেট্রো রেলের কর্মী সংগঠনগুলির দাবি, ইস্ট ওয়েস্ট মেট্রো পথে ট্রেন চালিয়ে লাভের ঝুলি প্রায় শূন্য। এই যুক্তিকে সামনে রেখে বেসরকারিকরণের ভাবনা চিন্তা শুরু করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এ নিয়ে 2023 সালে আগ্রহ দেখায় বেসরকারি সংস্থা দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো কর্মী সংগঠনগুলির দাবি, তাদের আপত্তিতে বিষয়টি থমকে যায়। কমপ্লিট আউটসোর্সিং আর অপারেশন এন্ড মেইনটেনেন্স, এটার জন্য সেই ডিএমআরসি আগ্রহ প্রকাশ করেছিল 2023 সালের ডিসেম্বর থেকে, অর্থাৎ সেই থেকে জিনিসটা চলছে। ভারতীয় রেলে কলকাতা মেট্রোই একমাত্র ভারতীয় রেলের সরকারি মেট্রো। বাকি যে সমস্ত মেট্রো অন্যান্য শহরে চলে সেগুলো হচ্ছে অটোনমাস বডি, তো সুতরাং স্বায়ত্তশাসিত সংস্থা।
সেখানে তার মতো করতে বলা হয়েছে। সমস্তটা কিন্তু বেসরকারি লোককে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার নতুন ডেজিগনেশন তৈরি করা হচ্ছে, যেটা ভারতীয় রেলে নেই। সেটা হচ্ছে যে ট্রেন অপারেটর অ্যান্ড কাম স্টেশন কন্ট্রোলার, অর্থাৎ একই লোক দু জায়গায় এটা করবে। কর্মী সংগঠনগুলির দাবি, কলকাতা মেট্রো কর্মী সংকটে ভুগছে। নতুন রুট চালু হলেও নতুন নিয়োগ হয়নি। ট্রেন চালকের সংকট, কর্মীরা অবসর নেওয়ার পরে সেভাবে লোকই নেওয়া হয়নি। কাজের চাপ মারাত্মক বেড়ে গিয়েছে। এরই মধ্যে বেসরকারীকরণের পথে হেঁটে আউটসোর্সিং এর জল্পনা। আমরা মেট্রো রেলের মেনস ইউনিয়নের পক্ষ থেকে মেট্রো রেলের যে কোনো ধরনের বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করছি এবং আগামী দিনেও করব। সার্বিকভাবে রেলটাকে যেভাবে তারা বিপর্যস্ত করছে, রেলের যে বেসরকারীকরণ ঢালাওভাবে চলছে, পরিষেবা, রক্ষণাবেক্ষণ, যাত্রী সুরক্ষা, সমস্তটা যেরকম 12টা বাজাচ্ছে এই বিজেপি সরকার, বেসরকারি হাতে অনেক জায়গায় তুলে দিচ্ছে। এই সর্বনাশা খেলার অঙ্গ হয়ে যাচ্ছে এসব। পশ্চিমবঙ্গে এত মোড়ে মোড়ে উন্নয়ন, তাও আজকে পশ্চিমবঙ্গ 200 বছর পিছিয়ে গেল। আর বেসরকারীকরণ যদি হয়েও থাকে, তারপরেও ভারতবর্ষ 4র্থ স্থান গ্রেট ব্রিটেনকে পিছনে ফেলে দিয়ে সেখানে বাংলার মানুষ বুঝতেই পারছে যে কোন দিকে তাদের যেতে হবে। আমির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো, তার কারণ প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, আজ যা হলো তাতে বৃষ্টি কি চলবে এভাবে? দক্ষিণবঙ্গে নিম্নচাপের মেঘ, জেলায় জেলায় বৃষ্টি, কলকাতাতেও ভোগান্তি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় এই বৃষ্টি চলবে। মাঝে কয়েকদিনের বিরতি, ভ্যাপসা গরমে অস্বস্তি, এবার নিম্নচাপের বৃষ্টি, এর জেরে জেলায় জেলায় ভোগান্তি। বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি, ফুসছে দুলুং। পশ্চিম মেদিনীপুরের নানা জায়গায় বৃষ্টি, টেবরার মাথায় ছাতা। সবং পিংলাতেও দিনভর বৃষ্টি। টানা বৃষ্টি, বঙ্গোপসাগরে নিম্নচাপ, এর জেরে ফুসছে সমুদ্র। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে চলছে মাইকিং। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানে উত্তাল সমুদ্র। স্থানীয়দের সতর্ক করতে মাইকিং চালাচ্ছে নামখানা থানা, ফ্রেজারগঞ্জ থানা এবং গঙ্গাসাগর উপকূল থানা। একই ছবি কলকাতাতেও, বৃহস্পতিবার ভোর থেকে ভারী বৃষ্টি, এতে ভোগান্তি। শুক্রবার ভোর 6:30 সেক্টর 5-এর রাস্তায় জল। সকাল 7টা এজেসি বোস ফ্লাইওভারে স্রোত। সকাল 8টা জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ। শুক্রবার সকাল 8টা ঠনঠনিয়াতেও জল। সকাল 9টা কলকাতা মেডিকেলের হাসপাতাল চত্বরে জল। জলমগ্ন কলেজ স্ট্রিট। দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, এর জেরে ভোগান্তি। এই বৃষ্টি চলবে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে টানা বৃষ্টি। দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে এবং মোস্ট অফ দ্য ডেজেরই হওয়ার সম্ভাবনা আছে 30 জুলাই পর্যন্ত, একদম 31 তারিখ জুড়ে। তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। নিউজ 18 বাংলা।